This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় ভোট প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে এবার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। অবসরপ্রাপ্ত আইপিএস এন.কে. মিশ্রাকে নিয়োগ করল নির্বাচন কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকার পাশাপাশি কত দফায় ভোট, নির্বাচন সদনে প্রতি মুহূর্তের আপডেট দেবেন এই স্পেশাল অবজারভার। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে মহারাষ্ট্রে স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব সামলেছেন এন.কে. মিশ্রা। সিকিমে ইন্টেলিজেন্স ব্যুরো স্পেশাল ডিরেক্টর এবং পরে ডিজিপির দায়িত্ব সামলেছেন তিনি। কত দফায় ভোট ঠিক হবে রাজ্যের দেওয়া পরিকাঠামোগত তথ্যের নিরিখে। পর্যাপ্ত পুলিশ পরিকাঠামো থাকলে তবেই কমতে পারে দফা, এমনটা কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে আগামীকাল এসআইআর এর বর্ধিত শুনানির শেষ দিন 14 ফেব্রুয়ারি। বাংলায় শুনানির কাজ সম্পূর্ণ। শুনানিতে ডাক পেয়েও আসেননি 6,25,000। খসড়া তালিকায় বাদ পড়েছে 58 লক্ষ। এবার গড় হাজির 6 লক্ষেরও বেশি। সব মিলিয়ে কি 64 লক্ষের বেশি নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে? সিইও দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এসআইআর শুনানিতে হাজির হওয়া 10 থেকে 13 লক্ষের তথ্য আপলোড বাকি। এখনো পর্যন্ত 1,23,00,000 ভোটারের তথ্য যাচাই। তথ্য খতিয়ে দেখার পর 1,40,000 নাম বাদ। বাতিলের তালিকায় থাকাদের আবারও আবেদনের সুযোগ থাকছে। কেন নাম বাদ গেল জানাবে নির্বাচন কমিশন। আগামীকাল এসআইআর এর বর্ধিত শুনানির শেষ দিন। কমিশনের নির্দেশ অমান্য, ইআরওদের সতর্ক বার্তা পর্যবেক্ষকদের। নির্দেশ অমান্য করে অনেক ইআরও আধার আপলোড করেছেন। নির্দেশ না মানা ইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। প্রসঙ্গত আরও একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। রাজ্যে ভোটার লিস্টে কি ঘাপটি মেরে বাংলাদেশি? এফআরআরও থেকে আবারও তালিকা এলো সিইও দপ্তরে। আরও 38 জনের নাম বাদ দিতে নির্দেশ। বাংলাদেশের পাসপোর্ট আছে, কিন্তু এ রাজ্যের ভোটার ওই 38 জন। অনিয়মে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে নির্দেশ সত্ত্বেও ব্যবস্থা নয় কেন? কমিশনের ফুল বেঞ্চের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, কমিশনের তরফে মুখ্য সচিবকে বলা হয়, যে পদমর্যাদার আধিকারিক চাওয়া হয় তার সময় পাওয়া যায়নি বলেই এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময় শেষ করা সম্ভব হয়নি। আর এর প্রেক্ষিতে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোর সীমাবদ্ধতার কথা বলেন মুখ্য সচিব। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে নির্দেশিকা অনুযায়ী অফিসার বদলির বিষয়েও কমিশন জানতে চায়। প্রশাসনিক পরিকাঠামোর প্রস্তুতি কোন পর্যায়ে তাও মুখ্য সচিবের কাছে জানতে চাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। একসময় রাজনীতির প্রশ্ন ছিল, হুমায়ুন কবির কো ইতনা গুস্সা কিউ আতা হ্যায়? এখন গুস্সা ভুলে হুমায়ুন কবির অনুতপ্ত। একবার নয়, বারবার তিনি বলেছেন। নতুন দল গড়ার পর থেকেই যেন হুমায়ুনের ওই বলে বিবেক জাগ্রত, তার বিবেক জাগ্রত দ্বারে। এবার বিবেকের ডাকে হুমায়ুন তিনি বলেই ফেললেন যে অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে তিনি অনুতপ্ত। বছরের ভিতরে একবারও আসে না। জিতার পর থেকে একদিনও কোনো বিধানসভাতে মানুষকে দেখা করতে যায়নি। বরঞ্চ আজকে আমরা অনুতপ্ত যে ওর মতো একটা ফালতু লোককে বড় খেলোয়াড় ভেবে তাকে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছিলাম। 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে। নিশানায় ইউসুফ পাঠান। অধীর চৌধুরীকে হারিয়ে অনুতপ্ত হুমায়ুন কবির। তৃণমূল ঘাট থেকে জেরে ফেলেছে ডিসেম্বর মাসের গোড়াতেই। নতুন দল গড়েছেন, আর কথায় কথায় চ্যালেঞ্জ ছুটছে তৃণমূলকে। সেই পথে হেঁটেই এখন ইউসুফ পাঠানকে জিতিয়ে অনুতপ্ত হুমায়ুন। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। ব্রিগেডে জনগর্জন সভায় সেই দলেরই নাম্বার 2 ঘোষণা করেছিলেন বহরমপুরের প্রার্থীর নাম। পরদিন কবিরের প্রশ্নে সেই ইউসুফ পাঠান। তেনারা যদি আমাদের মতো লোককে একটু ডেকে বলতেন যেটাকে মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, তাহলে অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম। আমি বলছি এটাকে আমি মান্যতা দিচ্ছি না। ইউসুফের প্রার্থী পদে আপত্তি, তবে দেরি হয়নি মত বদলাতেও। সেদিনও কি অনুতপ্ত হুমায়ুন? ইউসুফ পাঠানকে নিয়ে আমার যে অবজারভেশন ছিল বা আমার যেটা বক্তব্য ছিল,
আমি নেতৃত্বের প্রতি আস্থা রাখতে গিয়ে আমাকে সরে আসতে হয়েছে। আর তারপর কান্দির হ্যালিফিক্স ময়দানে সেদিন বহরমপুরের জয়ের অঙ্ক কষে দেখিয়েছিলেন হুমায়ুন কবির। ভুল বন্ধু, এই পরিসংখ্যান মিলবে না। অধীর চৌধুরী হাটে মামা হারিয়েছে 2021 সালে। তাহলে সেই ভোটের অঙ্কেই বহরমপুরে ঝুমেজো পাঠান আর ডাবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে উইকেট ছিটকে গেল অধীর চৌধুরীর। আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না, তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো। যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। বিভাজনের ভোটে হার সেদিন বলেছিলেন অধীর চৌধুরী। আবার অনুতপ্ত হুমায়ুন, এই সেদিন জানুয়ারিতে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে, এখন নতুন দল গড়েছেন হুমায়ুন কবির। সেই কবির সাহেবই আবার অনুতপ্ত মাঝ ফেব্রুয়ারিতে। আজকের দিনে মুর্শিদাবাদের মানুষেরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। সেদিনকে এর পক্ষে ভোট দিতে বলা আর অধীরের বিপক্ষে ভোট দিতে বলা, আগামী দিনে সেই ভুলের সংশোধন। অনুতপ্ত হুমায়ুন ইউসুফ পাঠানকে জিতিয়ে আর অধীর চৌধুরীকে হারিয়ে। এবার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি, একবার জনগণের দ্বারা পরাজিত হয়েছি। তো আগামী দিনে জনগণের দ্বারাই নির্বাচিত অথবা পরাজিত যেটা হবার, যদি রাজনীতি করি, যদি ভোটে দাঁড়ায়, তাই হবে। हुमायूं कबीर का कहना है कि आप यहाँ पे नहीं आते, आपका पिता का उनका गलती हुआ और जिनका हरा का उनका गलती हुआ, ये मानना है। क्या कहेंगे इसके बारे में? देखिए, सीसीटीवी कैमरा जो दिया है, প্রসঙ্গ এড়িয়ে গেলেন তৃণমূল সাংসদ। তবে হুমায়ুন অনুতপ্ত, একবার নয় বারবার। তাহলে এরপর কি ভুল সংশোধন কিভাবে? 29-এ আসতে দিন। ইউসুফ পাঠানকে শুধু হারাবো না, বাংলায় একটা গো হারানোর কথা বলা থাকে, সেই গো হারানো হারিয়ে ওকে বড়দায় পাঠিয়ে দেবো। তৃণমূলের যুবরাজের ক্ষমতা থাকলে আর নেত্রীর ক্ষমতা থাকলে এখানে জিতার। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাবেয়া বিবির চক্ষুদানে দৃষ্টি পেল দুজন, কিন্তু জেলে গেল তার ছেলে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের ভূমিকায় তাজ্জব গোটা রাজ্য। 3 দিন পর জামিনে ছাড়া পেয়ে কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগরের সমাজকর্মী আমির চাঁদ শেখ। অর্থের কাছে আইসি বিক্রি, যেটা সবাই কথা যেটা বলা হয়। মায়ের অঙ্গীকারে চক্ষুদান করলেন ছেলে, দৃষ্টি পেলেন দুজন। সরকার দিল শংসাপত্র, অথচ সেই ছেলেকেই কিনা জেলে ভরল পুলিশ। 3 দিন পর জামিনে ছাড়া পেয়ে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। পুলিশের যে পদটাকে, যে খাকি পোশাকটাকে উনি গুন্ডা হিসাবে ব্যবহার করেছে আর কি, এক কথা যেটা বলা হয়। কারণ হচ্ছে উনি তুলে নিয়ে যা রাত 1টা পর্যন্ত বসিয়ে রাখলো, তবুও আমার সঙ্গে তিনি কোনো কথা বললেন না, দেখা করলেন না, আমার পরিবারে তাদের সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না। তাহলে উনি কি করে জানলেন যে আমি অপরাধী কি অপরাধী নই? অথচ আমার বিরুদ্ধে যারা এই চক্রান্ত করেছে তারা গেলেন, যাওয়ার পরে তাদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তাদের সঙ্গে গল্প করছেন। ছেলেকে হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুললেন আমির চাঁদ। ছেলে আতঙ্কিত হচ্ছে, 9 বছর বয়স। তাকে এখানে ফরমান মণ্ডল সে বলেছিল, ওই তোর ছেলে যাচ্ছে, ধরে চোখ তুলে নেই। মায়ের চোখদান করায় শংসাপত্র দিয়ে ধন্যবাদ জানিয়েছেন খোদ জেলা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল। কিন্তু মহৎ কাজ করেও চোখ চুরির দায়ে আমির চাঁদ ও তার পরিবারকে 3 দিন জেল খাটতে হলো। ও যিনি ছিলেন ওই কেসের, যাকে দায়িত্ব দিয়েছেন, তিনিও মতো বলছেন যে কিছু বলার নেই। মানে এই ধরনের কেস আমার এই প্রথম। এই ধরনের যারা মানুষের ভালো করে তাদের জন্য যে আবার তাদের জেলে দিতে হয় বা কোর্টে দাঁড়াতে হয়, এটা আমার জানা ছিল না। এখানেই শেষ নয়, অভিযোগ আরও। পুলিশের 2 মুখ, সমাজকর্মীকে গ্রেফতার করতে অতি সক্রিয়তা, কিন্তু সমাজকর্মী শিক্ষক আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালালো তারা এখনো অধরা। এটা দিদির বাংলা, বাংলার শ্রী। এখানে খুনি, ডাকাত, গুন্ডা, তাদের না জেল হবে, তাদের না শাস্তি হবে। চক্ষুদান করে সমাজের সেবা করার কথা যে বলেছিল, তাদের জেল হবে। মধ্যে যিনি চোখ দান করিয়েছেন তারও কোনো অন্যায় নেই, এবং সেই এলাকার উত্তেজনা প্রশমনে পুলিশ যে পদ্ধতিতে এলাকাটাকে আবার শান্ত করে নিয়ে বের করে নিয়ে চলে গেছে, তারা তাদের কাজ করেছে। মহৎ কাজ সত্ত্বেও সপরিবারে জেল খাটতে হলো কৃষ্ণনগরের আমির চাঁদকে। 3 দিন পর জামিন পেয়েছেন ঠিকই,
কিন্তু একজন শিক্ষক ও তার পরিবারের 5 জনের যে সম্মানহানি হলো তার দায় কি আদৌ নেবে পুলিশ? আমির চাঁদের জামিনের পর কিন্তু স্পিকটি নট কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। তাজ্জব গোটা রাজ্য। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে পুরনো মামলায় গ্রেফতার বনগাঁর বিজেপি নেতা। 2010 সালে হাতাহাতির ঘটনায় গ্রেফতার দীপ্তেন্দু বিকাশ বৈরাগী। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপ্তেন্দুকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। 2010 সালে তৃণমূল কর্মী ছিলেন এই দীপ্তেন্দু বিকাশ। তৃণমূলের দাবি এই গ্রেফতারি প্রমাণ করে রাজ্যে আইনের শাসন রয়েছে। পাল্টা বিজেপির দাবি আদালতের ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। আর এই নিয়ে বনগাঁয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েন। যদি এখন কোর্টের ব্যাপার, যেহেতু আগের পুরনো কেস ছিল, হয়তো কোর্টের ডেটেও যায়নি, সেই হিসেবে ওয়ারেন্ট আছে, সেই হিসেবে আসবে। কোনো কিছু না, কোর্টের বাইরে কেউ নাই, যেহেতু আবার জামিন নিয়ে দেখেন, সংবিধান বিজেপি মানে, টিএমসি মানে না। টিএমসির নেতারা জঙ্গল রাজ সংবিধান মানে, একমাত্র বিজেপি সংবিধান মানে। আমরা সংবিধানের বাইরে কথা বলি।